এটা আজকে জনগণের অবস্থা একই রকম হয়ে দাঁড়িয়েছে। আমরা দুই দিক থেকে মিথ্যা কথা শুনতেছি, এখন সেটার থেকে আমাদেরকে সত্য বের করতে হবে এবং এটাই হলো আমাদের সামনে আজকে বড় চ্যালেঞ্জ। কিন্তু এই যে ক্রমাগত মিথ্যা বলা হচ্ছে তাতে কিন্তু একটা বড় সমস্যা দেখা যাচ্ছে। এই বড় সমস্যা হলো যে এখন আমাদের সমাজে সত্য এবং মিথ্যার মধ্যে যেন প্রভেদ বুঝে যাচ্ছে। সত্য থেকে মিথ্যার থেকে সত্যকে পৃথক করা শক্ত হয়ে দাঁড়াচ্ছে, কারণ এত বেশি মিথ্যাচার চলছে যেখানে সত্যকে জীবিত রাখা শক্ত হয়ে দাঁড়িয়েছে। তো এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমাদের সকলকে সতর্ক হতে হবে। দেশে আইনের শাসন না থাকলে পরে ক্ষতিগ্রস্ত কারা হয়? ক্ষতিগ্রস্ত হয় আপনার আমার মতো সাধারণ মানুষ, ক্ষতিগ্রস্ত হয় গরিব মানুষেরা। আপনার বড় লোকদের তো আইনের শাসন না থাকলে কোনো অসুবিধা হয় না, দুর্নীতি হবে, বড় লোক একদিকে ঘুষ হবে, আমাদের অর্থনৈতিক উন্নতি হচ্ছে, অর্থনৈতিক উন্নতি হয়তো হচ্ছে, কিন্তু তার যে ফসল, সেই ফসল তো গরিব মানুষের গোলাতে উঠবে না। সেটা তো যে বৈষম্যমূলক ব্যবস্থা, এই ব্যবস্থাতে আমরা কি আশা করতে পারি? অল্প সময়ের মধ্যে কিন্তু এটা মূল্যায়ন করলেন এই বাস্তবতা একটা, যে সাংবিধানিক শাসন নাই। সংবিধানে আমরা শপথ নিই যে সংবিধান অনুযায়ী দেশ পরিচালনা হবে, দেশ শাসন হবে। উনি অত্যন্ত, যেহেতু অনেক অভিজ্ঞ, তবে আমার চেয়ে বয়সে ছোট, এটা আমি কনফার্ম করে নিলাম যে অনেক ছোট, অর্থাৎ দেখে ওনাকে প্রবীণ তো বটে, কিন্তু আমার তুলনায় উনি আমার চেয়েও যুবক। তো আজকে আমরা দুই যুবকের কথা শুনে আজকে আপনাদের এই অধিবেশন শেষ হবে। আমার কথা হলো যে আমি এই ওনাদের আমার সম্পর্কে যে ভালো ভালো কথা বলেন অবশ্যই শুনতে ভালো লাগে, কিন্তু আমি ওনাদেরকে বলি যে আসলে আপনারা একটা জিনিস মনে রাখেন যে ভবিষ্যতে আমাকে ডাকলে আমি একটাই শর্ত দেব যে আমাকে আপনারা প্রধান শ্রোতা হিসাবে পেছনের দিকে একটা সিট দেবেন, কেন মূল্যবান কথাগুলো এখান থেকে অবশ্যই আসবে। যে কারণে আমি বললাম যে প্রশ্ন উত্তরের জন্য যত বেশি সময় রাখা যায় ততই আমরা সবাই আমাদের কাজে লাগবে। কেননা আমাদের যেটা মূল্যায়ন, সেটা আমি বলি যে তুহিন মালিকের মুখেও শুনেছেন, ডক্টর আকবর আলী খানের কথার মধ্যে এসে গেছে। আমি দ্রুত যেতে চাই, আমাদের করণীয় কি? এটা কি আমাদের মেনে নিতে হবে? অবশ্যই না। কেননা এই যে ওনাদের কথার মধ্যে পেয়েছে যে স্বাধীনতা তো এমনি আমরা পাইনি, আমরা সবাই একটা পরিচয় আছে, কোন দল করি এটা বড় কথা না। তো আমরা কি সকলেই স্বাধীন বাংলাদেশের নাগরিক না? বলেন, আমরা সবাই স্বাধীন বাংলাদেশের নাগরিক। এটা যে কত বড় পরিচয়, এবং আমাদেরকে ইমিডিয়েটলি আমরা আমাদের মধ্যে যে একটা ঐক্যর ভিতটা আছে সেটা তো স্বীকার করতে হয়। কোন দলকে করেন, কোন ধর্মকে বিশ্বাস করেন সেটা বিষয় না, বিষয় হলো আমরা এই স্বাধীন দেশের নাগরিক। আমি স্বাধীনের উপরে একটু গুরুত্ব দিচ্ছি, কেন স্বাধীনতার যে অর্থ সেটা আমরা নিশ্চয়ই উপলব্ধি করি বলেই আমরা যে ঘাটতিটা, সেটা তুহিন মালিক যখন হাততালি পান মনে, উনি চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন যে হ্যাঁ নামে স্বাধীন, কিন্তু বাস্তবে আমরা স্বাধীনতার যেটা অধিকার, স্বাধীনতার প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছে। কেন বঞ্চিত হচ্ছে? আকবর আলী খান সাহেবের কথার মধ্যে এসছে। কেন যেভাবে আমাদের শাসন করার কথা, যেভাবে শাসন ক্ষমতার সাথে সাথে দায়িত্ব থাকে, আসলে সাংবিধানিক শাসনে ক্ষমতা যেটা দেওয়া হয় তার চেয়ে ভালো শব্দ আছে দায়িত্ব। দায়িত্ব দেওয়া হয় কেন? দেওয়া হয় কিছু জাতীয় লক্ষ্যকে হাসিল করার জন্য। ক্ষমতা দেওয়া হয় নিজের আখেরাত গোছানোর জন্য না। ক্ষমতা সংবিধান দিয়েছে নিজের আত্মীয় স্বজনকে রাতারাতি বড়লোক করে দেওয়ার জন্য না। রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়া হয়েছে রাতারাতি দলের লোককে সবকিছু সুযোগ সুবিধা দিয়ে দেওয়ার জন্য নয়। এটা তো আমরা সবাই বুঝি। সেটা আমি বলি যে এটা ঠিক না যে আমাদের মধ্যে দাঁড়িয়ে আমরা এই আলোচনার সুযোগ পেয়েছি। তুহিন মালিক
যে ক্যাবিনেট সেক্রেটারি সর্বোচ্চ যেটা আমলাদের মধ্যে 1 নম্বর পদে থেকেও উনি মানুষের শ্রদ্ধাভাজন হিসাবে বেরিয়ে আসতে পেরেছেন। আস্থা আগ্রহের সঙ্গে অপেক্ষা করে ওনার কথা শোনার। কথা এবং কাজের মধ্যে মিল না থাকলে মানুষের কোনো দাম নাই। তা আমি আসারে বড় বড় কথা বলে সময়ও রাখতে পারে না, 4টা আসার কথা 4টা আসতে পারে না। অর্থাৎ কথা এবং কাজের মধ্যে মিল না থাকলে সেই কথাগুলোকে সব আপনারা দেয় না মানুষ। আমি এটা বলতে হয় না, আমাকে বলাও লাগছে না। আপনারা বলছেন রাজনীতির উপরে আস্থা কেন উঠেছে, পাল্টা ওনার ব্যাপারে প্রযোজ্য হয় না। সৎ আমলা বলে একটা জিনিস আছে, উনি সেটা প্রমাণ করেছেন। সৎ, দক্ষ, দেশপ্রেমিক আমলা। রাজনীতিবিদ বলে রাজনীতিবিদ আমার অন্তত দেখার সুযোগ হয়েছে আর নিজের চেষ্টা করেছি 19 বছর আগে, এবং ধারাবাহিকভাবে কিন্তু আমি অন্য কোনো দলে ছুটে যাইনি যে আমি এখানে যেটা আমি চাচ্ছি সেটা পাচ্ছি না। সেটা 20 বছর হলো আমি এই প্রস্তাব দিয়েছিলাম যে আমার একটা সাজেশন যে এর অন্তত 1 লক্ষ 2 লক্ষ ছাপিয়ে দাও এই সাইজে, যাতে পকেটে সবাই রেখে দেখতে পারে এখানে কি আছে। কেন? এটা হলো যে দলিলে আপনাদের ক্ষমতার কথা, আপনাদের অধিকারের কথা, সরকারের কর্তব্যের কথা, বিচার বিভাগের যে দায়িত্বের কথা সবকিছু লেখা আছে। এখানে খুলে দেখতে পারেন যে যখনই উনি বক্তৃতা বললেন আকবর আলী সাহেব যে গ্রাম শহরের মধ্যে যেভাবে বৈষম্য বাড়ছে, আপনারা তো শহরে এসে দেখছেন সেটা। সুযোগ সুবিধা, হাসপাতালও অনেকগুলো ইত্যাদি, মানে সব রকমের সুযোগ সুবিধা। সুন্দর অনুষ্ঠানটা ওনাকে দেখালাম যে 19 অনুচ্ছেদে একদম ভেঙে লেখা আছে, যে চোখে আঙ্গুল দিয়ে আপনারা দেখাতে পারেন যে টাকা দিয়ে নির্বাচিত হওয়া। আপনারা বিশ্বাস করবেন না যে আমি ঢাকা রাজধানীতে, আমি 60-এর দশকে জাস্ট অল্প কথায় টাচ করব, কিন্তু আমি আসলে যখন রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে নামানো হলো, ওই ইন্টেলিজেন্স, সেন্ট্রাল ইন্টেলিজেন্সের রিজভি সাহেব এসছে, স্যার ও তো কত 10 কোটি টাকা নিয়ে, আর পোস্টারগুলো লেগেছে একদম মানে ওয়ালপেপারের মতো, যে 6 দফায় ভোট দিলে মানে আমাদের বাঙালিদের যে সাহিত্য শাসনের দাবি ছিল, আমরা এটাও বলতাম, এখন একটা অপপ্রচার করা হয়, ওরা তো স্বাধীনতা চায়নি, ওরা 6 দফা চেয়েছে। কিন্তু আমি নিজে বলতে পারি যে আমি অন্তত নিজে সব কয়েক 66 থেকে 6 দফা দেওয়ার পরে, 66 থেকে 6 দফা অনুষ্ঠান কর্মসূচি দেওয়ার পরে 8 বার বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হলো। যশোরে বক্তৃতা দেন, গ্রেফতার। বেল নিয়ে খুলনায় দেন, খুলনায় গ্রেফতার। ওখানে থেকে বেল নিয়ে কুমিল্লায় দেন, গ্রেফতার। কুমিল্লায় বেল নিয়ে যান চিড়গাঁওয়ে গ্রেফতার। 8 বার। তো তারপরে কি হলো, যখন দেখে যে উনি খালি বেল নিয়ে বেরোচ্ছেন আর একদিনও দেরি করেন না, আবার যাকে বক্তৃতা দিচ্ছে, তখন এই আগরতলার ষড়যন্ত্র মামলা করা হলো। এখানে তো বেলের ব্যবস্থা বন্ধ, কোনো কোর্টে আসা যাবে না, এটা সামরিক একটা নাটকীয় ভাবে বিচার করে আসলে সবাই তো সেগুলোকে ভর করে কিন্তু আমাদের বাকিটা আদায় করতে হবে। প্রথমত স্বাধীনতা পাওয়া একটা বড় পাওয়া, বিশেষ করে যুবকদের মধ্যে মুখে আসতে পারে কিসের স্বাধীনতা, তুহিনও এটা বলতে পারে, কিন্তু যেহেতু সে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে জীবন কাটানোর দুর্ভাগ্য তার হয় নাই, আমাদের হয়েছিল। যে 2 নম্বরই ভালো অর্থনীতিবিদ আমাদের বাঙালিদের মধ্যে থেকে তৈরি হয়েছিল, প্রফেসর নুরুল ইসলাম, প্রফেসর আনিসুর রহমান, প্রফেসর মুশারফ হোসেন, মানে না একটার পর একটা নাম বলা যেতে পারে। আমরা সব তৈরি হয়েছি যে দেখো তোমাদের মহা অন্যায়, যেখান থেকে এত কিছু আমরা উৎপাদন করি, এত কিছু আমাদের এই যে পাট দ্রব্য এখান থেকে রপ্তানি হয়, সিংহভাগ রাউন্ড টেবিল আমাকে ওখানে বলা হলো যে তুমি এই বৈষম্যর কথা বলো যে তোমরা এটা কিভাবে, আমাদের অর্থনীতিবিদদের সব মিলে এই অন্যায়ের পরিসংখ্যানগুলো দিচ্ছি। সতর্ক করেছি মানুষকে যে ধর্মের দোহাই দিয়ে মানুষের দৃষ্টিকে ঘোরানো উচিত না। যখন অধিকারের প্রশ্ন আছে, আমার যেটা ন্যায্য প্রাপ্যর প্রশ্ন আছে, ন্যায্য প্রাপ্য যদি থেকে আমি বঞ্চিত হই, আমাকে বোঝাতে হবে যে কেন আমাকে বঞ্চিত করা হচ্ছে। যদি বলে না না ভাই আমরা মুসলমান, আমাদের মধ্যে এই কথাগুলো বললাম, এখন যদি কেউ বলে
যে শহর আর গ্রামে বৈষম্য কেন? মালিক হিসাবে ন্যায়ের সপক্ষে অবস্থান নিতে হবে। আমরা সরকারি দলের পক্ষেও না, আমরা বিরোধী দলের পক্ষেও ঢালাওভাবে না। সরকারি দল কোনো ভালো কাজ করলে স্বীকার করবো যে ভালো কাজ করছে, বিরোধী দল কোনো উচিত কথা বললে এটাও স্বীকার করা যে উচিত কথা বলছে। বিশ্বজিতের কথা এটা বিরোধী দলের কথা না, এটা আপনার কথা, আমার কথা। বিরোধী দল তো বলবে। আমি এটা বুঝতেছি। কথা বলেন, কথা বলেন। একদম লাশ করে ফেলে দিয়েছিল। আমি ওকে এখানে পঙ্গু হাসপাতালে পাই। সে প্রায় 16টা তার আঘাত, হাত পা ভেঙে দিয়েছে, কথা বলতে পারে না, লিখতে পারে না। এখন দুঃখের বিষয়, বেগের কারণ আছে, এবং যে জিনিসগুলো আপনাদেরকে বলছি যে আপনারা সক্রিয়ভাবে ঐক্যবদ্ধ হয়ে নামে পরিবর্তন এনেছি আমরা। এইটা আমাদের ঐতিহ্য। 54 মনে আছে তো, যুক্তফ্রন্ট, 70 6 দফার পক্ষে নির্বাচন, স্বাধীনতা সংগ্রাম, 16ই ডিসেম্বরের বিজয়। ডিসেম্বর মাস অন্তত, 16ই ডিসেম্বর তো আমরা ভুলে যেতে পারি নাকি? 16ই ডিসেম্বর তো আমরা ভুলে যেতে পারি না। সংক্ষিপ্ত ভাবে নিতে হয়েছিল। সেই 9 মাসের মধ্যে ট্রেনিং নিয়ে সশস্ত্র যুদ্ধ করে 16ই ডিসেম্বর আমাদের শোষকদেরকে আমাদের পায়ের তলে অস্ত্র ফেলে হ্যান্ডস আপ করে যেতে হয়েছে। সেটা হলো বাঙালি জাতির গৌরবোজ্জ্বল ইতিহাস। আঘাত পেয়েছে আমাদের সূর্য সেনের কথা বলেন, এই যে এই কারণে নর্থেন আমরা যুদ্ধ করতে পারি না, বাট ওদের আমাদের উপরে আস্থা রাখতে পারে না আছে। এটা পরাধীন আমলে বাঙালি করে দেখালো যে আসলে এটা তো শহর ভিত্তিক আন্দোলন। 10-20 হাজার লোককে ফেলে দিলে আমাদের সঙ্গে কথা বলবো। অ্যাওয়ার্ডের লঞ্চিংটা কালকে হবে, এবং এই সাথেই আমরা মনে করি যে আমাদের এই যে সকল উপদেষ্টারা আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন, সারাদিন ব্যাপী থাকছেন আজকে ওপেনিং এর কারণে, এবং দীর্ঘক্ষণ বক্তব্য, সকালে সেশনটা অনেক সময় নেওয়ার অনেক বিষয় কিন্তু আমাদের 1-2টি বিষয় বাদ গেছে। এটাই তো আশা করা, ইয়ত্তই তো এটা কি আমার ব্যাগ না? জি জি জি, এখানে জি জি জি, ধন্যবাদ। আজকে আমরা শুনতে পাবো, আজকে এখানে শেষ, আজকে এখানে
করো ওকে পুজো কোথাও আছে সারা গ্রামে সে একটা বাচ্চাকে 8 বছর মেয়েকে একটা বড় একটা লাঠি নিয়ে দৌড়াচ্ছে, সেই মেয়েটা এক বাড়ি থেকে আরেক বাড়ি যাচ্ছে, আরেক বাড়ি যাচ্ছে। উইটনেসিং প্যারেন্টাল ভায়োলেন্স, অনেক সময় যে বাচ্চারা দেখে যে বাবা মা সবসময় ঝগড়াঝাটি করেছে এবং বাবা মার বিয়েতে অ্যাবিউসিভ ছিল, বাবা সবসময় ফিজিক্যাল টর্চার করেছে মাকে, তো ওই সময় বাচ্চাদের মনে কিন্তু সাংঘাতিক রকম একটা খারাপ প্রতিক্রিয়া হয়, খুবই কষ্ট পায় সে। হ্যাঁ, এটা কোনো বাচ্চা কোনো পরিবেশে সেটা পছন্দ করে না, কিন্তু বড় হলে হয়তো বা সেটাকে স্বাভাবিকভাবে মনে করে সে নিজেও এই চর্চাটা করতে। তারপরে হার্মফুল ইউজ অফ অ্যালকোহল, মেলস পলিটিও আছে যে মেরে দিলে কেউ যদি কাঁদে, যে বাচ্চারা মারলে কাঁদে, এই একটা লোক ছিল সে বাচ্চাটাকে নিয়ে মাঝখানে দৌড়তো। Because of her, his family is suffering from insecurity. Is it feasible? মানে কথাটা হচ্ছে যে কেউ যদি মনে করে যে কোনো এমপ্লয়ার তার সেক্রেটারি অনেক বেশি অ্যাট্রাকটিভ এবং তার সেক্রেটারির কারণে তার ফ্যামিলি মনে করছে যে তার ফ্যামিলি লাইফে থ্রেট হয়ে আসবে সে, তখন সে তার সেক্রেটারিকে ফায়ার করতে পারবে। এটা লতেই মানে আর কি কোর্টে এটাকে অ্যাকসেপ্টেন্স দিয়েছে। এটা কি আসলে কোনো সে তার এমপ্লয়ারকে মানে সে প্রভাবান্বিত করতে চাচ্ছে তার সপক্ষে। ইন দ্যাট সিচুয়েশন এমপ্লয়ার সেটা মনেই করতে পারে যে এটা না থাকাই ভালো আর কি। বাট এটা অনেক ফ্যাক্টসের উপর ডিপেন্ড করবে, যে সহজে একজন সুন্দর হলে তুমি সুন্দর, তোমাকে ফায়ার করলাম, এটা তো আইনসম্মত। আমরা খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছে এবং এইটা তো খুব যে একটা পজিটিভ ল সেটাও না, তবে কোন দেশের এটা হয়তো এই যে আমরা ভায়োলেন্সের যে বিভিন্ন ধরনগুলি দেখলাম, 3 ধরনের। একটা হচ্ছে ফিজিক্যাল, অল ফর্মস অফ ভায়োলেন্স এগেইনস্ট উইমেন, আর যখন হয় তার এফেক্টসটা কি হয়, সব সেক্সুয়াল অ্যাবিউজেস এন্ড আদার ফর্মস অফ ভায়োলেন্স যেটা দেখি আমাদের দেশের কনটেক্সটে, হ্যাঁ, সেখানে ইমিডিয়েটলি কি হয়, এমনি তো স্কুলে আসতে দিতে চায় না ইনসিকিউরিটির কারণে, তারপরে যদি কিছু একটা স্কুলে সে মেয়েটা স্কুলে আসার সময় তার উড়নাটা একটা ছেলে তার বিশ্বাস করে দিল, কিভাবে সে শুধু উড়নাটা রেখে দিল, এই মেয়েটা যখন এখন উড়না ছাড়া বাড়িতে গেল কি হলো অনুমান করতে পারে? হ্যাঁ, না এরকম বললে পরে সেই ছেলেটা বলছে হ্যাঁ এত এত বাহাদুরি দেখাচ্ছে, সেরকম বলে টলে তারা মারামারি, মেয়েটাও মারামারি করলো, ছেলেটাও মারামারি করলো, ইজ এ সেম। আবার সেই ছেলেটা তার উড়নাটা নিয়ে যাওয়ার চেষ্টা করলো, ভেরি গুড ওয়েপন গ্রামের দিকে, অথচ কিছু হয়নি, শুধু উড়নাটাই নিয়ে নিয়েছে। কিন্তু এইটার জন্যই কিন্তু তার পরবর্তী সময় পড়াশোনাটা যা আছে সব, মেয়েটা তখন বাবাকে নিয়ে আসলো, নিয়ে এসে কেসটা ফাইল করলো, ফাইল করার পরে তার কলেজের, ছেলের কলেজের প্রিন্সিপাল মেয়ের কলেজের প্রিন্সিপালকে ফোন করলো, বলে কি ম্যাডাম একটু মাফ করে দেন। এখন সমস্যা হলো একটা মাইনর গার্লসের কাছে মেয়ের ছেলের বাবা বা প্রিন্সিপাল মাফ চাইবে কিভাবে? তো এখন ভদ্রমহিলার কোনো ছিল, মেয়ের বাবা ছিল, ছেলের বাবা ছিল, ছেলের প্রিন্সিপাল ছিল, মেয়ের প্রিন্সিপাল ছিল, সো এই কারণে ডিগ্রি পর্যন্ত ফ্রি, তাই না? তারপরেও কিন্তু মেয়েদের ড্রপ আউট ইজ হাই। ওই পরিবারের জন্য কন্ট্রিবিউট করা, তার নিজের জন্য কন্ট্রিবিউট করা, সব কিছু থেকে কিন্তু সে বঞ্চিত হয়। প্রকল্প প্রস্তাবনা বাংলায় বলে একটা সমস্যা আছে, কারণ প্রধান এজেন্সিদের কাছে শুনতে আবার ইংলিশের কনসেপ্ট তারা বোঝা যায়। হ্যাঁ, কারণ আমার মনে হচ্ছে যেহেতু আমাদের এত বড় বড় টিম, বাকিদের কাছ থেকে বাংলায় ইনপুট নেবেন, বাট লিপিবদ্ধতা ইংরেজিতে করবেন, তাহলে ভালো হয়। কারণ আলটিমেটলি কিন্তু এই প্রজেক্ট প্রপোজালগুলো আমাদেরকে আরেকটু সমৃদ্ধ করে জমা দিতে হবে, কিন্তু আপনারা ইংরেজিতে একবারে করে দিলে আমাদের কাজটা একটু সহজ হয় আর কি। প্রথম হচ্ছে প্রকল্প প্রস্তাবনা বা প্রজেক্ট প্রপোজাল, এটা হচ্ছে দিতে হবে। এরপর শিরোনাম বা টাইটেল, জিওগ্রাফিক্যাল এরিয়া বা কোন ভৌগোলিক এলাকায় কাজটা হবে সেটা, যে অ্যাওয়ারনেস করবে সে সেভাবে, যে ট্রেনিং করবে সে সেভাবে, ওইভাবে একটা বিস্তারিত বিবরণ কয়েকটা পয়েন্ট দিয়ে 1 2 3 4 1 2 3 4 পয়েন্ট দিয়ে, মানে একেবারে
কি বলে রচনা